আসসালামু আলাইকুম। আমি খন্দকার সালমা সুলতানা, কুমিল্লা মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাস থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি কুমিল্লা মডার্ন হাই স্কুলের সহকারী শিক্ষক বাংলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এমন মহাময় দুর্দিনে আশা করি তোমরা সবাই ঘরে আছো, সুস্থ আছো, বাবা মায়ের কথা শুনতেছো এবং বাসায় পড়াশোনা করতেছো। আচ্ছা যাক, এখন আজকে আমি দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণের টপিকস নিয়ে আলোচনা করব, যেটা দেখলে তোমাদের শিক্ষার্থীরা অনেক সময় ভয় পাও, কিন্তু আসলে আমি মনে করি ভয় পাওয়ার কিছুই নাই। তবে আজকের ক্লাসের মধ্যে তোমরা অনেকটা উপকৃত হবা। তবে যে টপিকস নিয়ে আমি আজকে আসছি সেটা হচ্ছে সমাস। আজকে আমি সমাস নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, এখন আমি যদি বলি যে সমাস মানে কি, সমাস মানে সংক্ষেপণ, সমাস মানে মিলন, সমাস মানে একাধিক পদের এক পদীকরণ, তাই না? কথাগুলো অনেক কঠিন মনে হয়, তাই না? কিন্তু না, আমি এই কথাগুলো তোমাদের একটু সহজভাবে আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে কথাগুলো আসছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, দেখো আমি কি লিখতেছি। যেমন দেখো, এখানে আমি একটি শব্দ লিখলাম মাছি। খুব পরিচিত একটা প্রাণী, তাই না? আচ্ছা, এই মাছি দিয়ে আমি এখন একটা বাক্য তৈরি করি। এখন আমি যদি লিখি মৌ সংগ্রহ করে যে মাছি। মৌ সংগ্রহ করে যে মাছি, আমরা কি কখনো এভাবে বলি যে মৌ সংগ্রহ করে যে মাছি আমি তাকে দেখেছি? না, আমরা কখনো এভাবে বলি না। আমরা বলি কি, আমরা তার একটা ছোট নাম বলে ডাকি, সেটা কি? মৌমাছি। তাহলে এটার নাম কি দিলাম? মৌমাছি। তাহলে এখন আমি বলতে পারি যে মৌ সংগ্রহ করে যে মাছি, মৌমাছি, আমি মৌমাছিকে দেখেছি। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যেমন দেখো এখানে বড় একটা বাক্য, এখানে কি বড় একটা বাক্য কি লিখলাম? মৌ সংগ্রহ করে যে মাছি। এই বাক্যটাকে আমি ছোট করে এখানে কি লিখছি? মৌমাছি। আর এই ছোট অংশটাই হচ্ছে আমাদের আজকে সমাস। তোমরা কি বুঝতে পারছো? এই ছোট অংশটাই কি আমার সমাস। তাহলে যে বড় অংশ থেকে, মানে যে বড় বাক্য থেকে আমার ছোট অংশটা আসছে, ওইটারও কিন্তু একটা নাম আছে। শুধু একটা নাম না, তিনটা নাম আছে। তাহলে এটার নাম কি? এগুলোর নাম হচ্ছে ব্যাস বাক্য। আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি? বিগ্রহ বাক্য। আবার অনেকেই যেটা তোমরা বলতে চাও না, সেটা কি একদম সহজ একটা নাম, সেটা হচ্ছে কি? সমাস বাক্য। তাহলে শিক্ষার্থীরা দেখো, বড় অংশ থেকে যে ছোট অংশটা আসছে এটা হচ্ছে সমাস, আর যে বড় অংশটা থেকে আমরা ছোট করি সেই অংশগুলোর নাম হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। এখন আমরা জানবো সমাস কি কাজ করে। সমাস যে কাজগুলো করে, সমাস কি করে? প্রথমত সমাস করে এক পদীকরণ। তাহলে কি করে? প্রথমত সমাস করে কি? এক পদীকরণ। কিভাবে? এখানে অনেকগুলো পদ আছে। কয়টা পদ আছে? 1 2 3 4 5। ও মাই গড, পাঁচটা পদ। তাহলে এই পাঁচটা পদকে আমরা কি করি? একটা পদে পরিণত করি, আর সেই পদটা হচ্ছে আমার মৌমাছি। তাহলে এখানে কি? এক পদীকরণ মানে কি? একাধিক পদের এক পদীকরণ। তাহলে আমরা কি এটা পেয়েছি যে কিভাবে আমার এক পদীকরণ আসছে? অনেকগুলো পদকে একটা পদ বানাই ফেলে, সেজন্য এটা হয়ে গেছে আমার এক পদীকরণ। আবার সমাস যে কাজটা করে, দ্বিতীয় কাজ হচ্ছে, সেটা হচ্ছে কি? সংক্ষেপণ। কিভাবে আসছে? যেমন দেখো, বড় একটা বাক্যকে কি করে? ছোট করে ফেলে। তাহলে সেই ছোট অংশটাকে কি বলবো? সংক্ষেপণ বলবো নাকি সম্প্রসারণ বলবো? অবশ্যই সংক্ষেপণ। তাহলে আমরা কি বলতে পারি এখানে? সংক্ষেপণ। তাহলে সমাস প্রথম যে কাজটা করে এক পদীকরণ, তারপরটা হচ্ছে কি? সংক্ষেপণ, মানে বড় একটা বাক্যকে ছোট করে ফেলে, সেটা হচ্ছে সংক্ষেপণ। তারপর আরেকটা বিষয় দেখো, পদের মিলন। তাহলে এখানে অনেকগুলো পদ আছে, পদগুলোকে কি করে? সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা পদে পরিণত করে, মানে কি? সুন্দর একটা পদ তৈরি করে। এটা হচ্ছে কি? আমার পদের মিলন। এখানে অনেকগুলো পদ মিলিত হয়ে একটা নতুন একটা পদ তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি? মৌমাছি। তাহলে আমরা এখন কি বলতে পারি? সমাস প্রথমত যে কাজটা করে এক পদীকরণ, দ্বিতীয়ত যে কাজটা করে সংক্ষেপণ, তৃতীয়ত যে কাজটা করে সেটা হচ্ছে পদের মিলন। এখন কি আমি বলতে পারি সমাস মানে কি? একাধিক পদের এক পদীকরণ। সমাস মানে কি? সংক্ষেপণ। সমাস মানে কি?
পদের মিলন। তাহলে কি তোমরা বুঝতে পারছো এই কথার মিনিংগুলো? আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আমরা তো এই জিনিসগুলো গেলাম, তারপর আমি একটু রিপিট করতেছি। যেমন দেখো, বড় যে বাক্যটা থেকে ছোট অংশ হয় সেটা হচ্ছে সমাস, মৌমাছি। আর যে বড় একটা বাক্য থেকে যে বাক্যটা থেকে হয় সেই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমাস বাক্য। আর সমাস যে কাজগুলো করে একপদীকরণ করে, সংক্ষেপণ করে এবং পদের মিলন ঘটায়। আচ্ছা যাক, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমি যাচ্ছি এই অংশটাতে। এই অংশটাতে দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে আমি কি বললাম, এটা হচ্ছে কি একটা বাক্যের সমস্ত অংশ। এই সমস্ত অংশটা আমি এইখানে নিয়ে আসছি। তাহলে এটাকে আমি কি বলবো, বাক্য বলবো নাকি পদ বলবো? অবশ্যই আমরা কি বলবো, পদ বলবো। তাহলে এটা যদি আমার সমস্ত বাক্য হয়, এটাকে আমি কি বলবো, অবশ্যই সমস্ত পদ বলবো। তোমরা বইয়ে দেখবা যে এটা কি, এটা হচ্ছে সমস্ত পদ। তাহলে তোমরা বুঝতে পারছো যে সমস্ত পদটা কিভাবে আসছে। এই সমস্ত বাক্য থেকে যে সমস্ত বাক্যের যে অংশটা এখানে চলে আসছে, এটা হচ্ছে সমস্ত পদ। এই সবগুলো পদ একসাথে কি একটা পদ তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে কি আমার সমস্ত পদ। তাহলে এটার নাম কি, সমস্ত পদ। তাহলে শিক্ষার্থীরা, এখানে অনেকগুলো পদকে আমরা কি করছি, একটা পদে পরিণত করছি। তাহলে আমরা কি বইয়ের ভাষায় বলতে পারি না যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে যখন নতুন একটি শব্দ গঠন করে, আর সেই শব্দ গঠন করার প্রক্রিয়াটাই হচ্ছে আমার সমাস। তাহলে কি তোমরা এটা বুঝতে পারছো এই বিষয়টা? আচ্ছা দেখো, যাক এখন এই যে এখানে কি পদ কি একটা, তাই না? হ্যাঁ, এখানে পদ কি একটা, কিন্তু এটাকে আমি অর্থ অনুসারে কিন্তু আমি দুইটা পদে পরিণত করতে পারবো। এটাকে কি করতে পারবো, আমি দুইটা পদে পরিবর্তন করতে পারবো। যেমন দেখো, এই যে দেখো, মৌ মানে কি, মৌ মানে হচ্ছে মধু, আর মাছি মানে কি, প্রাণী। তাহলে কি আমি একটা পদকে এখানে অর্থ অনুসারে এখানে আমি দুইটা পরিণত করতে পারছি। আমি কিন্তু এখানে বলছি না যে দুইটা পদ, আমি বলতেছি অর্থ অনুসারে এখানে দুইটা পদ। একটা হচ্ছে মৌ আর একটা হচ্ছে মাছি। মৌ মানে মধু আর মাছি মানে মাছি, একটা প্রাণী। আচ্ছা, এখন এই টোটাল যে বিষয়টা, এটার নাম হচ্ছে কি সমস্ত পদ। এখন আমি এই অংশ দুইটাকে আমি ভাগ করবো। যেমন মৌ মানে কি, মৌর যে সমস্ত পদের যে প্রথম অংশ সেটার নাম কি, পূর্বপদ, পূর্বপদ। আর সমস্ত পদের যে শেষের অংশটা সেটা হচ্ছে কি, পরপদ। পরপদের আরেকটা নাম আছে, সেটা কি, উত্তরপদ, উত্তরপদ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা সমাসের দুইটা অংশ, একটা সমাসের প্রথমত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ, আর পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তরপদ। এখন পরপদ আর পূর্বপদ এবং পরপদ দুইটা যেহেতু আমার কি, এখানে দুইটাকে আমি একসাথে কি হবে, দুইটাকে আমি একসাথে বলবো সমান পদ, সমান পদ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো যে সমাস বিষয়টা কি? সমাস যেটা করে, বড় একটা অংশকে ছোট করে ফেলে, আর সেই ছোট অংশটা হচ্ছে আমার সমাস। আর যে অংশটা থেকে, যে বড় বাক্যটা থেকে আমার সমাস তৈরি হয়, সেই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য। আর সমাস যেই কাজটা করে, একপদীকরণ, সংক্ষেপণ এবং পদের মিলন ঘটায়। আর এই সমস্ত পদের প্রথম পদটা হচ্ছে কি, পূর্বপদ। প্রথম অংশটা হচ্ছে পূর্বপদ, পরবর্তী অংশটা হচ্ছে পরপদ বা উত্তরপদ, আর এই দুটাকে বলা হয় কি, সমাস পদ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো সমাস কি জিনিস? হ্যাঁ, আচ্ছা যাক, আমি যতটুকু বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের যে মেইন যে বিষয়টা, সমাস নির্ণয় করবো কিভাবে। তো বুঝতে পারলাম যে সমাস কি জিনিস, নির্ণয় করবো কিভাবে, খুব টেনশনের বিষয়, তাই না? কিন্তু না, দেখো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে শিখাবো। আমরা জানি যে সমাস প্রধানত 6 প্রকার, সমাস প্রধানত 6 প্রকার, কিন্তু আমরা প্রথমেই তোমাদেরকে শিখাবো অর্থ অনুসারে সমাসগুলো শিখাবো। তোমরা এমনভাবে সমাসটা শিখবা যাতে অর্থ দেখে তোমরা সমাসটা নির্ণয় করতে পারো। তাহলে সমাসটা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে, অর্থ দেখে নির্ণয় করতে হবে। সেজন্য আমরা কাকে প্রাধান্য দেব, পূর্বপদ এবং পরপদ দেখে কিন্তু আমাদেরকে সমাসটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, অর্থ দেখে সমাস আমরা প্রধানত 4 ভাবে নির্ণয় করবো। যেমন দেখো, একটা হচ্ছে কি, উভয় পদের অর্থ প্রধান। আমাকে দেখতে হবে পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে নাকি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে এখানে যদি আমি একটা উদাহরণ দিই, নীল আকাশ, আবার যদি বলি দামি গাড়ি, তাহলে দেখো শিক্ষার্থীরা, নীল আকাশ, নীলটা হচ্ছে কি আমার পূর্বপদ, আকাশ হচ্ছে আমার পরপদ। এটা পূর্বপদ, এটা পরপদ। এখন আমি কি, নীল আকাশ, কখনো কি আমরা নীলের দিকে তাকিয়ে বলি নীল আকাশ? না, আমরা কার দিকে তাকিয়ে বলি, নীল আকাশ, আকাশের দিকে তাকিয়ে বলি নীল আকাশ। তাহলে এই আকাশটাকে আমার এখানে প্রাধান্য পাচ্ছে।
তাহলে এটা কি আমার দ্বন্দ্ব সমাস হয়? কিন্তু না, হয় না, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে উভয় পদের অর্থে প্রাধান্য পেলে কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস হবে, দ্বন্দ্ব সমাস হবে। ঠিক আছে, তাহলে নীল আকাশ, তাহলে এখানে কি শুধু আকাশকেই প্রাধান্য দিচ্ছে, আকাশকে ইঙ্গিত করতেছে, সেজন্য এটা আমার উভয় পদের অর্থে প্রাধান্য পাচ্ছে না, সেজন্য এটা কি আমার দ্বন্দ্ব সমাস হবে না। কারণ আমি বলেছি উভয় পদের অর্থের প্রাধান্য যদি পাই তাহলে সেটা আমার দ্বন্দ্ব সমাস হবে। তারপরে দেখো গাড়ি, দামি গাড়ি, আমরা কি দামটাকে মিন করতেছি, ইঙ্গিত করতেছি? উদ্দেশ্যটা কি আমার দাম নাকি গাড়ি? অবশ্যই আমার গাড়ি। তাহলে গাড়িটা কি আমার পরপদে আছে না? তাহলে আমি জানি যে দ্বন্দ্ব সমাস হলে সেটা কি হবে? আমার উভয় পদের অর্থে প্রাধান্য থাকবে। তাহলে দামি গাড়ি, নীল আকাশ, কোনোটাই কিন্তু আমার দ্বন্দ্ব সমাস নয়। তাহলে এগুলো কি? এগুলো আমার দ্বন্দ্ব সমাস হবে না। এখন যদি আমি বলি ভাই বোন, তাহলে কি আমি ভাই এবং বোনকে দুজনকে কি করতেছি? প্রাধান্য দিচ্ছি। এখানে দুইজনকে ইঙ্গিত করে বোঝানো হচ্ছে দুইজন কি ভাই বোন, তাহলে এটা হবে আমার দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো কোনো পদের অর্থ প্রধান নয়, কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না, মানে কি এখানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না। যেই সমাসে পূর্বপদ এবং পরপদের কোনো অর্থই প্রাধান্য পাবে না, একটা তৃতীয় একটা অর্থ, নতুন একটা অর্থ প্রাধান্য পাবে, সেটা হবে আমার বহুব্রীহি সমাস। যেমন দেখো আমি যদি বলি, এখন আমি যদি বলি গায়ে হলুদ, গায়ে হলুদ, এখানে কি এখন এটাকে যদি আমি ব্যাস বাক্য করি তাহলে কি হবে? হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে এখানে কি গায়ে হলুদ, কোনো অনুষ্ঠান এখানে উল্লেখ আছে? এখানে এই সমাসটাতে আছে? আমার পূর্বপদেও নয়, পরপদেও নয়। তাহলে এটা কি? এটা একটা নতুন একটা অর্থ প্রাধান্য পাচ্ছে। এটা কিন্তু কোনো উভয় পদে, মানে কি পূর্বপদ এবং পরপদ কোনো অর্থই প্রাধান্য পাচ্ছে না, সেজন্য এটা আমার কি? এটা কোন সমাস হবে? সেটা হবে আমার বহুব্রীহি সমাস, নতুন একটা অর্থ প্রাধান্য পাচ্ছে। মানে কি? তাহলে আমি যদি বলি গায়ে হলুদ, গায়ে হলুদ মানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে এখানে প্রাধান্য নতুন একটা কি? অনুষ্ঠান, তাহলে এটা হচ্ছে আমার বহুব্রীহি সমাস। আবার আমি যদি বলি কুলাকুলি, আবার কি বলা যায়? কুলাকুলি, কুলাকুলি মানে কি? কুলে কুলে যে মিল, তাহলে এটা হচ্ছে কি আমার বহুব্রীহি সমাস, মানে তৃতীয় একটা অর্থ প্রাধান্য পাচ্ছে। আবার এটাও বলতে পারি যে 80-তে 20, 80-20, 80-তে 20 যা, এটা যাটাকে প্রাধান্য দিচ্ছে, তাহলে যাকে একটা নতুন অর্থ। তারপরে দেখো পূর্বপদের অর্থ প্রধান, তাহলে পূর্বপদের অর্থ প্রধান আমি যদি লিখি হা ভাত, তাহলে হা ভাতের ব্যাস বাক্য কি হবে? ভাতের অভাব। তাহলে দেখো শিক্ষার্থীরা, হা ভাত, এখন হা ভাত এখানে কি আমার ভাতকে প্রাধান্য দিচ্ছে নাকি অভাবকে প্রাধান্য দিচ্ছে? অবশ্যই আমার এখানে কি অভাবকে প্রাধান্য দিচ্ছে। আর অভাবের প্রতিশব্দ কি? হা, অভাবের প্রতিশব্দ হা, তাহলে আর হা হচ্ছে একটা উপসর্গ গঠিত শব্দ। তা আবার যদি বলি কুলের সমীপে, সরি এটা হবে উপকূল, উপকূল, উপকূলকে যদি আমি ব্যাস বাক্য করি তাহলে সেটা কি হবে? কুলের সমীপে। তাহলে এখানে কি উপটা প্রাধান্য পাচ্ছে নাকি কুলটা প্রাধান্য পাচ্ছে? কুলের সমীপে মানে কি? এটা যে নিকটে চলে আসছে সেটাকে প্রাধান্য দিচ্ছে, তাহলে উপ মানে কি? নিকটে। তাহলে এখানে উপ হচ্ছে কি আমার উপসর্গ গঠিত শব্দ, সেজন্য আর সবচেয়ে বড় কথা এটা যেহেতু পূর্বপদ অর্থে প্রাধান্য পাচ্ছে, তাহলে সেটা কি সমাস হবে? সেটা হবে আমার অব্যয়ভাব সমাস। তাহলে শিক্ষার্থীরা পূর্বপদের অর্থের প্রাধান্য যদি পাই তাহলে সেটা হবে আমার অব্যয়ভাব সমাস, যেমন উপকূল, কুলের সমীপে। শিক্ষার্থীরা তাহলে এখানে কি বললাম? যে পূর্বপদের অর্থের প্রাধান্য পেলে সেটা হবে আমার অব্যয়ভাব সমাস। যেমন আমি কি বললাম এখানে? হা ভাত, ভাতের অভাব, তাহলে ভাত, ভাতের অভাব, তাহলে কি হা মানে কি? অভাব, অভাবের প্রতিশব্দ হচ্ছে হা, তাহলে এখানে মিন করতেছে কাকে? আমার অভাবকে উদ্দেশ্য, তাহলে এটা হচ্ছে আমার পূর্বপদ। তারপর উপকূল, কুলের সমীপে, এখানে কিন্তু কুলটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে কি? এটা যে নিকটে চলে গেছে সেটা হচ্ছে উদ্দেশ্য, তাহলে উপ হচ্ছে আমার অব্যয়ভাব সমাস। তাহলে এগুলো হচ্ছে কি আমার অব্যয়ভাব সমাস। তাহলে এখন দেখো
যে 4 নম্বর যে রুলসটা, পরপদের অর্থের প্রাধান্য পেলে আমার কি হবে? দ্বিগু সমাস হবে। দ্বিগু তৎকর্মধারয় এবং তৎপুরুষ। তৎপুরুষ সমাস। তাহলে শিক্ষার্থীরা যদি পরপদের অর্থে প্রাধান্য পায় তাহলে পরপদের অর্থে প্রাধান্য দিতে আমার 3টা সমাস পাই। একটা হচ্ছে কি দ্বিগু সমাস, একটা কর্মধারয়, আর একটা হচ্ছে তৎপুরুষ সমাস। তারপরে দেখো, এখন আমি যদি বলি যে চৌরাস্তা, চৌরাস্তা, চৌরাস্তা ব্যাস বাক্য করলে কি হবে? 4 রাস্তার সমাহার। চৌরাস্তা মানে কি? 4 রাস্তার সমাহার। তো এখানে কিন্তু আমার রাস্তাটা 4টা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা কি আমার? রাস্তা। উদ্দেশ্যটা কি আমার? রাস্তা। চৌরাস্তা 4 রাস্তা সমাহার। তাহলে উদ্দেশ্য কি আমার? রাস্তা। 4টা এখানে উদ্দেশ্য নয়, কারণ আমি কি কখনো কি আমরা 4টার কাছে না, আমরা কি রাস্তার মাঝখানে গিয়ে কিন্তু বলি 4 রাস্তা মোড় আমি চলে আসছি, এটা। তাহলে এটা হচ্ছে কি আমার পরপদে আছে। তাহলে কি আমি পেয়েছি যে পরপদের অর্থে প্রাধান্য পেলে হবে আমার দ্বিগু সমাস। আর দ্বিগু সমাস কিভাবে চিনবা? কারণ দ্বিগু সমাসে প্রথম যে পূর্বপদটা কি থাকবে? সংখ্যাবাচক থাকবে। পূর্বপদটা কি থাকবে? সংখ্যাবাচক। চৌ মানে কি? 4 বুঝেছে। তারপরে দেখো, আবার যদি বলি নীল আকাশ, নীল আকাশ, আমরা কি কখনো আকাশের দিকে, নীলের দিকে তাকিয়ে বলি না, আমরা সবসময় আকাশের দিকে তাকিয়ে বলি, যেটা নীল আকাশ। তাহলে এটা কি? নীল আকাশ। তাহলে প্রাধান্য কাকে ইঙ্গিত করতেছে? আকাশকে ইঙ্গিত করতেছে। এখানে উদ্দেশ্যটা হচ্ছে কি আমার? আকাশ। তাহলে নীল আকাশ, এই আকাশ হচ্ছে আমার কর্মধারয় সমাস। তারপরে দেখো, যেহেতু এটা পরপদ অর্থে প্রাধান্য পাচ্ছে, তাহলে আবার যদি বলি আমি গাছ পাকা, গাছ পাকা, তাহলে এটার উদ্দেশ্যটা কি? গাছ পাকা। ব্যাস বাক্য করলে কি হবে? গাছের পাকা। আর আমরা কিন্তু বলেছিলাম যে এটা গাছ পাকা, ফলটা কি? গাছ পাকা। এখানে পাকাটাকে কিন্তু প্রাধান্য দিচ্ছে। এখন যদি এটা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? গাছে পাকা। আর তৎপুরুষ, যেহেতু এটা পরপদ অর্থে প্রাধান্য পেয়েছে, তাহলে এটা অবশ্যই তৎপুরুষ সমাস হবে। আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সবসময় কি থাকবে? একটা বিভক্তি থাকবে। তাহলে এটা আমি যদি ব্যাস বাক্য করি তাহলে কি হবে? গাছে পাকা, গাছ পাকা। তাহলে এখানে পরপদের অর্থ প্রাধান্য পেলে সেটা দ্বিগু সমাস হবে, কর্মধারয় সমাস হবে এবং তৎপুরুষ সমাস হবে। তাহলে চৌরাস্তা 4 রাস্তার সমাহার, নীল আকাশ, নীল যে আকাশ, নীল আকাশ, গাছ পাকা, গাছে যে পাকা। তাহলে প্রত্যেকটা কিন্তু আমার পরপদের অর্থে প্রাধান্য পেয়েছে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে অর্থ অনুসারে কিভাবে সমাস আমরা নির্ণয় করব। এখন আমরা সমাস আলোচনা করব যে সমাস টোটাল কয় প্রকার। সমাস হচ্ছে আমাদের 6 প্রকার। শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি কি সমাস হচ্ছে 6 প্রকার। কি কি সমাস? দ্বন্দ্ব সমাস, তারপর হচ্ছে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। এগুলো হচ্ছে কি আমার 6 প্রকার যে সমাস। আচ্ছা দেখো, এখন আমরা আলোচনা করব প্রথমে দ্বন্দ্ব সমাস। আমি তোমাদেরকে বলেছিলাম যে উভয় পদের অর্থের প্রাধান্য পেলে হবে কি আমার দ্বন্দ্ব সমাস। তারপর আমি তোমাদের দ্বন্দ্ব সমাস চিনার যে উপায়গুলো আমি আবার লিখে দিচ্ছি। উভয় পদের শিক্ষার্থীরা, তাহলে দেখো দ্বন্দ্ব সমাস কিভাবে আমরা নির্ণয় করব। দ্বন্দ্ব সমাসে সবসময় কি হবে? আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে। আর দ্বিতীয়ত সমস্ত পদে কি থাকবে? হাইফেন থাকবে। আর ব্যাস বাক্যে আমাদের উ এবং আর দিয়ে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে।
এই জিনিসগুলো তোমরা মনে রাখবা, যদি এই জিনিসগুলো হয় তাহলে সেটা কি হবে, আমাদের দ্বন্দ্ব সমাস হবে। যেমন দেখো, আমি যদি বলি শিক্ষার্থীরা, যেমন দেখো আমি কি বলেছিলাম, ব্যাস বাক্যে এবং উ আর থাকবে, তাহলে এগুলো হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস চিনার যে উপায়গুলা। আর সবচেয়ে বড় কথা যে আমি কি বলেছিলাম, উভয় পদের অর্থের প্রাধান্য পেলে সেটা কোন সমাস হবে, আমার দ্বন্দ্ব সমাস হবে। যেমন দেখো মা বাবা, মা বাবা কি উভয় পদের অর্থে প্রাধান্য আছে না, মা বাবা এখানে কি দুজনকে বোঝাচ্ছে, তাহলে সেটা হচ্ছে আমার মা বাবা, মানে কি দ্বন্দ্ব সমাস। চালাক বোকা, চালাক বোকা, তাহলে দেখো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে দ্বন্দ্ব সমাসে দুজন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে হবে, দুজন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে হবে। এখন মা বাবা, মা ও বাবা, চালাক বোকা, এখানে কি একজন চালাক আর একজন বোকা দুজনকে কিন্তু বুঝাইছে, তাহলে এগুলো হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস। উভয় পদের অর্থে প্রাধান্য পেলে তা তোমার দুজন এখানে প্রাধান্য পাচ্ছে, সেজন্য এগুলো হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস। আর তোমাদের সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে, দ্বন্দ্ব সমাসে সবসময় দুজন ব্যক্তি এবং বস্তুকে বোঝাতে হবে। আবার আমি যদি বলি জজ সাহেব, জজ সাহেব, এখন এটাকে ব্যাস বাক্য করলে কি হবে, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, তাহলে এটাকে দ্বন্দ্ব সমাস হবে না, কারণ এখানে একটা বিষয়, এখানে কি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, আমি কিন্তু বলেছি দুজন ব্যক্তিকে বা বস্তুকে বোঝালে সেটা দ্বন্দ্ব সমাস হবে, আর যদি একজন ব্যক্তিকে বোঝায় সেটা কখনো আমার দ্বন্দ্ব সমাস হবে না। এখন আমি যদি বলি এই যে এই মার্কারটা কি সাদা কালো মার্কার, তো এটা কিভাবে করবা তুমি ব্যাস বাক্যটা, সাদা ও কালো মার্কার, এটা কি হবে দ্বন্দ্ব সমাস না, কারণ রংটা আমার আলাদা হতে পারে কিন্তু মার্কারটা কি একটা, বস্তুটা কিন্তু এক, কিন্তু একটা কি বোঝাচ্ছে সাদা ও সাদা কালো মার্কার, কি যে সাদা সেটা কি, যেটা সাদা মার্কার সেটাই কালো মার্কার, তাহলে একটাকে বোঝাচ্ছে, সেজন্য এটা আমার কখনোই কি হবে না, দ্বন্দ্ব সমাস হবে না। আবার আমি যদি বলি যে তিনি একজন শিক্ষক এবং সাংবাদিক, তাহলে কি এটা দ্বন্দ্ব সমাস হবে না, কারণ এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে কি, তাহলে যিনি শিক্ষক তিনি কি সাংবাদিক, তাহলে এটা কখনোই আমার দ্বন্দ্ব সমাস হবে না, কারণ তোমাদেরকে ফার্স্ট বলেছিলাম দুজন ব্যক্তি বা বস্তুকে বুঝাইতে হলে সেটা আমার দ্বন্দ্ব সমাস হবে, আর যদি একজনকে বোঝায় সেটা কখনোই আমার দ্বন্দ্ব সমাস হবে না। তাহলে শিক্ষার্থীরা দেখো, তারপরে আমি যদি বলি চালাক চতুর, চালাক চতুর, এখন তোমরা বলতে পারো এখানে চালাক এখানে বোকা, আবার এখানে চালাক চতুর, এখানে কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যে চালাক সেই চতুর, আর এখানে কিন্তু দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে আমার দ্বন্দ্ব, আর এটা আমার দ্বন্দ্ব সমাস হবে না। তাহলে শিক্ষার্থীরা, তারপরে এখন আমরা আলোচনা করব যে দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। যেমন দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়, তোমাদের বইয়ে আছে যেমন মিলনার্থক দ্বন্দ্ব সমাস, যে মিলনার্থক দ্বন্দ্ব সমাস কি, বৈবাহিক সম্পর্ক থাকলে, যেমন কি মা বাপ, মা বাপ, মাসি পিসি, তার কি মার সাথে বাবার একটা বৈবাহিক সম্পর্ক আছে, মায়ের সাথে বাবার মিল আছে, মাসির সাথে পিসির জিন পরি চা বিস্কুট, এগুলো হচ্ছে কি, তাহলে যদি বৈবাহিক সম্পর্ক হয় তাহলে যেমন দেখো মা বাবা বৈবাহিক সম্পর্ক আছে, আর মাসি পিসি এগুলা কি মিলনার্থক দ্বন্দ্ব সমাস, চা বিস্কুট জিন পরি এগুলো হচ্ছে আমার মিলনার্থক দ্বন্দ্ব সমাস। আবার দেখো বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, অনেক সময় তোমাদের বিরোধার্থক আর বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের মধ্যে কি হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। বিরোধার্থক মানে কি, বিরোধার্থক, তারপর হচ্ছে কি বিপরীতার্থক, বিপরীতার্থক, বিরোধ মানে কি শত্রুতা, বিরোধ এখানে কি বুঝাইছে, শত্রুতা বুঝাইছে, আর বিপরীত মানে কি অপোজিশন, মানে অপোজিট বিপরীত যেটা কি, তাহলে বিরোধার্থক মানে কি শত্রুতা, আর বিপরীতার্থক মানে কি। আচ্ছা দেখো, এখন আমি যদি বলি দা কুমড়া, দা কুমড়া, দা কুমড়া, দেখো শিক্ষার্থীরা বিরোধার্থক মানে কি বলেছিলাম, শত্রুতা বলেছিলাম, তাহলে কি দা কুমড়া, দা দিয়ে কি করা হয় কুমড়া কাটা হয়, তাহলে দায়ের সাথে কুমড়া কি আছে, একটা শত্রুতা আছে।
আবার যদি বলি হীরা কাজ, তাহলে হীরা দিয়ে কী করা হয়? কাজ কাটা হয়, হীরা কাজ। তারপরে আবার যদি বলি যে সাপ নেও অহিনকুল, এগুলোর মধ্যে কি একটা শত্রুতা আছে, সেজন্য এগুলো হচ্ছে আমার বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। আর বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, আর বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস মানে কি? বিপরীত শব্দগুলো যেমন আয় ব্যয়, আয় আসে ব্যয় যায়, তারপর কি জমা খরচ, এগুলো কি? এগুলো হচ্ছে আমার বিপরীত শব্দ, সেজন্য এগুলো হচ্ছে আমার বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো দ্বন্দ্ব সমাস এগুলো, তারপরে আমরা এখন আলোচনা করব যে দ্বন্দ্ব সমাস কিন্তু আবার কয়েক প্রকার আছে। যেমন এখন আমি যদি বলি দেখো শিক্ষার্থীরা, এখন এই যে হাতে পায়ে, জলে স্থলে, হাতে নাতে, এগুলো কি? এগুলো কিন্তু দ্বন্দ্ব সমাস, কিন্তু এগুলো কোন দ্বন্দ্ব সমাস? এগুলো হচ্ছে আমার অলুক দ্বন্দ্ব সমাস। এগুলো কি? অলুক দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা অলুক দ্বন্দ্ব সমাস মানে কি? যে সমাসে কি থাকবে না, তোমরা মনে রাখবা অলুক দ্বন্দ্ব মানে কি? বিভক্তিযুক্ত নাম শব্দকে বলা হয় অলুক দ্বন্দ্ব। বিভক্তিযুক্ত নাম শব্দকে কি বলে? অলুক দ্বন্দ্ব বলে। যেমন দেখো হাতে পায়ে, এখানে কি আছে? অ মানে কি? না। লুক মানে কি? লুপ্ত। মানে যে সমাসে কি হবে না বিভক্তি, যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লুপ্ত হবে না, সেটা হবে আমার অলুক দ্বন্দ্ব সমাস। তোমরা হাতে পায়ে, হাতে পায়ে, জলে স্থলে, হাতে নাতে, প্রত্যেকটাই কিন্তু কি আছে? আমার বিভক্তি চিহ্ন আছে। তাহলে এগুলো হচ্ছে আমার অলুক দ্বন্দ্ব সমাস। সুতরাং তার বিভক্তিযুক্ত নাম শব্দকে বলা হয় অলুক দ্বন্দ্ব। তারপরে দেখো শিক্ষার্থীরা আরেকটা সমাস আছে দ্বন্দ্ব সমাস, সেটা হচ্ছে কি? বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব সমাস। এখন বহুপদী দ্বন্দ্ব সমাস মানে কি? অনেকগুলো পদ থাকবে, 3 বা তার অধিক পদ থাকলে সেটা হবে কি? আমার বহুপদী দ্বন্দ্ব। এখন আমি যদি বলি যে সাহেব, বিবি, তারপর কি? সাহেব, বিবি, গুলাম, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমার বহুপদী দ্বন্দ্ব। মানে অনেকগুলো পদ দিয়ে হয়েছে, সেজন্য এগুলো হচ্ছে 3 বা তার অধিক পদ হলে সেটা হবে বহুপদী দ্বন্দ্ব। তাহলে সাহেব, বিবি ও গুলাম, এইভাবে তোমরা বেশ বাক্য করবা। আবার যদি বলি যে হাত, পা, নাক, মুখ, চোখ, এগুলো আমার বহুপদী দ্বন্দ্ব। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা দ্বন্দ্ব সমাসে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারছো দ্বন্দ্ব সমাসের যে এগুলা হয়, তার মধ্যে হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, তারপরে অলুক দ্বন্দ্ব, এগুলো। হ্যাঁ, আচ্ছা শিক্ষার্থীরা, ওকে। তারপর আমরা পরে আলোচনা করব কর্মধারয় সম্পর্কে। শিক্ষার্থীরা তাহলে আজকে আমি তোমাদের আলোচনা করলাম সমাস কি, সমাস কত প্রকার কি, এবং অর্থ অনুসারে সমাস কিভাবে আমরা নির্ণয় করব, এতটুকু আলোচনা করছি আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব বাকি সমাসগুলো। ঠিক আছে শিক্ষার্থীরা? আর যতটুকু আজকে বুঝাইছে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে তোমরা চেষ্টা করবে আর একটু বোঝার জন্য। বইয়ে আর অনেক ধরনের উদাহরণ আছে, সেগুলো তোমরা পড়বা বাসায়। তো পড়তে হবে, বইয়ের সাথে সম্পর্ক থাকতে হবে। বইয়ের সাথে সম্পর্ক না থাকলে তোমরা কিছুই পারবে না শিক্ষার্থীরা। তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আর বাসা থেকে বের হবে না। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি আমার ক্লাস। আল্লাহ হাফেজ।